নমস্কার। আমরা ডোমকল গার্লস কলেজের এক সপ্তাহব্যাপী ছাত্রী সপ্তাহ উদযাপন যে অনুষ্ঠান অনুষ্ঠিত করছি আমরা আজকে তার ষষ্ঠ দিন। এই ষষ্ঠ দিনেও আমাদের বেশ কিছু অনুষ্ঠান রাখা হয়েছে। তার মধ্যে আজকে আমরা ডোমকল গার্লস কলেজের আইসিটি সাব কমিটি এবং সেমিনার সাব কমিটির উদ্যোগে যে বিষয় রাখা হয়েছে, যে ছাত্রীদের কল্যাণমূলক যে প্রকল্প এবং তার সঙ্গে সঙ্গে ছাত্রীরা যে বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ কিভাবে করবে বা তার উপযোগিতা কী, সেই সম্পর্কে কিছু আলোকপাত করার জন্য আজকের আমরা এই আন্তর্জালিক মাধ্যমে সমবেত হয়েছি। আমি প্রথমেই আজকের এই অনুষ্ঠানের যারা উদ্যোক্তা, আমি আইসিটি সাব কমিটির এবং সেমিনার সাব কমিটির যিনি আহ্বায়ক আছেন সম্মানীয় রাজীব সাহা মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা বক্তা আছেন আজকে তাদেরকেও আমি আজকের এই অনুষ্ঠানে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। সর্বোপরি যার পরিচালনা ছাড়া আজকের এই অনুষ্ঠান সম্ভবপর হতো না, তিনি ডোমকল গার্লস কলেজের সম্মাননীয় অধ্যক্ষ মহাশয় ডক্টর অলোক কুমার দাস মহাশয়কে আমি স্বাগত ভাষণের জন্য অনুরোধ জানাচ্ছি। শ্রদ্ধেয় অধ্যাপক অধ্যাপিকা মণ্ডলী, আমার শিক্ষাকর্মী বন্ধু এবং স্নেহের ছাত্রীরা, আজকে আমাদের ছাত্র সপ্তাহের ষষ্ঠতম দিন। এই দিনে আমরা সমবেত হয়েছি মূলত কতগুলো কর্মপ্রক্রিয়া নিয়ে। সেই কর্মপ্রক্রিয়াগুলোর মধ্যে থাকছে আমাদের স্টুডেন্ট ওয়েলফেয়ার স্কিম এবং সমস্ত কাজে ছাত্রীদের একটি অংশগ্রহণ। সেই অংশগ্রহণের মাধ্যমে ছাত্রীরা তাদের নিজেদের সুযোগ সুবিধা দাবি করে নেবে এবং তারা নিজেদের দক্ষতা দেখাবে। এই উদ্দেশ্যে আমরা কতগুলো প্রক্রিয়া রেখেছি, যেমন ছাত্রীদের দ্বারাই বিভিন্ন সেমিনার, ছাত্রীদের দ্বারাই আমাদের ক্যাম্পাস ক্লিনিং, ছাত্রীদের দ্বারাই আমাদের বৃক্ষরোপণ। সব কিছুতেই ছাত্রীদেরকে আমরা অংশীদার করে নিতে চাইছি। তো সেই রকম একটি অংশ প্রক্রিয়া আমরা আজকে শুরু করব এবং যে সমস্ত সুযোগ সুবিধাগুলো ছাত্রীদের জন্য আছে, যেমন কন্যাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ঐক্যশ্রী, সমস্ত সুযোগ সুবিধা তারা যাতে পায় সেই দিকে বিষয়গুলোও আমাদের আলোচনার মধ্যে আসবে। আমরা সর্বতোভাবে চেষ্টা করব অনুষ্ঠান সাফল্য আসবে তার সঠিক প্রয়োগের মাধ্যমে। সুতরাং সেই প্রয়োগের দিকগুলো যাতে ছাত্রীদের নিজেদেরকে অংশীদার করে নেওয়া যায়, সেই দিকটা আমি আলোচনার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সম্মাননীয় অধ্যক্ষ ডক্টর অলোক কুমার দাস মহাশয়কে স্বাগত ভাষণের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা উনি করলেন। আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের কল্যাণমূলক বিভিন্ন প্রকল্প চালু আছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে সেগুলো চালু করা হয়েছে। তাতে ছাত্রছাত্রীরা অনেক সুযোগ সুবিধার পেয়ে থাকছে। আমাদের ডোমকল গার্লস কলেজও তার ব্যতিক্রম নয়। তাই ডোমকল গার্লস কলেজের ছাত্রীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধামূলক যে প্রকল্পগুলো আছে, কল্যাণমূলক প্রকল্প, সেই বিষয়ে এবারে আলোকপাত করবেন আমাদের শিক্ষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক সম্মাননীয় কাউসার হোসেন মহাশয়। শ্রদ্ধেয় অধ্যক্ষ মহাশয়, ডোমকল গার্লস কলেজ, অধ্যাপক অধ্যাপিকাগণ এবং আমার স্নেহের ছাত্রীরা, সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার কয়েকটি কথা এখানে বলছি। আজ আমার যেটা বলার মেন উদ্দেশ্য সেটা হলো স্টুডেন্ট ওয়েলফেয়ার। স্টুডেন্ট ওয়েলফেয়ার আমরা যদি এটাকে শুধু একটা সাইডে দেখি তাহলে হবে না, যে গভর্নমেন্ট কী কী স্কিম নিয়েছে,
গভর্নমেন্ট তো স্কিম এক এক সময় যিনি সরকারি ছিলেন সেই সরকার অবশ্যই স্কিম নিয়েছেন, এর বাইরেও শিক্ষকদেরও অনেক কিছু স্টুডেন্ট ওয়েলফেয়ারের সঙ্গে যুক্ত থাকতে হয়। শুধু শিক্ষক না, শিক্ষার্থীরাও এর সঙ্গে যুক্ত থাকে। যেমন আমি যদি বলি, স্টুডেন্ট ওয়েলফেয়ারকে আমরা মেনলি 3টে পার্টে ভাগ করতে পারি। একটা একাডেমিক, একটা ফিজিক্যাল, একটা হেলথ। ফিজিক্যাল মানে এখানে মেন্টাল সাপোর্টটাকে আমরা অনেক সময় বলতে পারি। একাডেমিক বলতে শিক্ষকের কাজ শুধু পাঠদান দেওয়া না, পাঠদান দেওয়ার সঙ্গে সঙ্গে যেসব শিক্ষার্থীরা পিছিয়ে পড়া বা আমরা যেটাকে এনপিএ ভাষাতে আমরা বলতে পারি সোলো লার্নার স্টুডেন্ট যারা, তাদের ক্ষেত্রে আমরা অনেক কিছু করতে পারি। একজন শিক্ষকের উপরে অনেকটাই ডিপেন্ড করে যে একজন শিক্ষার্থী তার বিষয়বস্তুর উপর কতটা আগ্রহ প্রদান করে। কারণ শিক্ষক তার বিষয়টা কিভাবে বোঝাচ্ছেন, কিভাবে পাঠদান দিচ্ছেন, তার উপরেই ডিপেন্ড করে শিক্ষার্থীরা কতটা বুঝতে পারছে। একজন শিক্ষার্থী খুব ভালো পড়াশোনায় সে ভালো করবে, এটা আমরা সবাই জানি, কিন্তু একজন শিক্ষার্থী যে পড়াশোনা পারছে না, কেন পারছে না, কোন জায়গায় তার সমস্যা, সেই জিনিসগুলো খুঁজে বার করা, এটাও একটি স্টুডেন্ট ওয়েলফেয়ারের মধ্যে পড়ে। অনেক সময় আমরা দেখতে পাই অনেক শিক্ষক স্টুডেন্টদের এতটা সাহায্য করে যে অনেক সময় আমরা গল্পে শুনে থাকি যে ক্লাস 12 ফেল করেছে, আবার উনি পরবর্তীকালে ইউপিএসসি বা আইএএস অফিসার হয়েছেন। এর কারণটা কী হয়ে দাঁড়ায়? এর কারণ শুধু ওনার তো প্রচেষ্টা আছে, তার সঙ্গে কোনো শিক্ষার্থীরও বড় হাত ওনার পেছনে আছে। হাত বলতে এখানে এমন না যে তাকে পরীক্ষার সময় কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছেন, এটা না। হাত বলতে বোঝাচ্ছে যে তাকে কি সঠিক পাঠদান দেওয়া, কেন তার সমস্যা হচ্ছে, কোন জায়গায় তার সমস্যা হচ্ছে, এইসব বিষয়ে বলা হচ্ছে, যেখান থেকে অনেক শিক্ষার্থী অনেক পাঠদান পায়, অনেক ডেভেলপ করে এবং অনেক উঁচু স্তরে পৌঁছে যেতে পারে বা শিক্ষক পৌঁছাতে সাহায্য করে। সেটাকে আমরা বলে থাকি একাডেমিক সাপোর্ট। সেকেন্ডলি যদি আমরা বলতে আসি যে এখানে স্টুডেন্টদের অনেক কিছু করানো, যেমন পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও আছে। সেখানে যদি শিক্ষকরা সঠিকভাবে সময় দিয়ে শিক্ষার্থীদের সঠিকভাবে মূল্যায়ন করে, তাহলে অনেক শিক্ষার্থীকে আমরা দেখতে পাবো তারা খেলাধুলার বিষয়েও অনেক এগিয়ে গিয়েছে। এটা অনেকটাই করা যেতে পারে। আর এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস এখানে অ্যাটাচ করা যেতে পারে, ইমোশনাল অ্যাটাচমেন্ট। ইমোশনাল অ্যাটাচমেন্ট বলতে কি, যে অনেক সময় আমরা দেখতে পাই যে শিক্ষার্থীরা ক্লাসে এসেছে অথচ তাদের পড়াশোনায় আগ্রহ সেদিন নাই। এটা মেনলি হয় শেষের দিকে, তখন শিক্ষককে সেরকম কোনো কিছু কথা বলে কোনো একটু পড়ার স্টাইলটাকে চেঞ্জ করে দিয়ে তাদের আগ্রহ নিয়ে আসে। ইমোশনালি অনেকে দুর্বল থাকে, তাদেরকে সাপোর্ট দিয়ে সাহায্য করে তাদের ইমোশনালটাকে কন্ট্রোল করে যেন তারা সঠিকভাবে মূল্যায়ন করতে পারে, সেই সব জিনিসের লক্ষ্য করা, এটাও একটা স্টুডেন্ট ওয়েলফেয়ারের পার্ট হিসাবে পড়ে। এরপরে আমরা যদি থার্ড বা কনক্লুশন পার্ট যদি আমরা বলি, যে বললাম 3টে পার্ট, সেখানে একটা হলো ফিজিক্যাল বা মেন্টাল সাপোর্ট। ফিজিক্যাল বা মেন্টাল সাপোর্ট বলতে একজন শিক্ষার্থীর পক্ষে সবসময় স্বাস্থ্যই সম্পদ। মানুষের পক্ষেও এটা স্বাস্থ্যই সম্পদ। অনেক জ্ঞান আছে, অনেক ভান্ডার আছে, অনেক অর্থ আছে, কিন্তু তার স্বাস্থ্য ঠিক নেই, তখন তাকে কোনো কিছুই ভালো লাগে না। সেহেতু শিক্ষার্থীদের এবং শিক্ষকের পক্ষেও একজন শিক্ষার্থীর যে জিনিসটা গুরুত্ব দেওয়া উচিত সেটা হলো স্বাস্থ্য, ফিজিক্যাল এবং মেন্টাল। স্বাস্থ্য মানে কি শুধুমাত্র শরীর ঠিক আছে, অসুখ নেই, সেটা না। স্বাস্থ্য বলতে এখানে বোঝাচ্ছে তার মানসিকভাবেও সে যেন চাঙ্গা থাকে, যেন সুস্থ থাকে। কারণ অনেক সময় আমরা স্টুডেন্টদের বা অনেক ক্ষেত্রে আমরা একটা কথা দেখি, বলে থাকি ফিজিক্যালি এখানে প্রেজেন্ট আছে বাট মেন্টালি প্রেজেন্ট নয়। তো সেই সব ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায় যে শিক্ষককে তার সঠিক মূল্যায়ন করে তাকে মানসিকভাবেও সুস্থ করে দিলে কি হয়, সেটাকে আমরা একটা মেন্টাল সাপোর্ট হিসাবে বলতে পারি। এরপরে আরও কিছু জিনিস আছে, যেমন আমরা বলতে পারি যে অর্থের অভাবে অনেকে পড়াশোনা করতে পারে না, তখন গভর্নমেন্ট থেকে অনেক ফেলোশিপ, স্কলারশিপ প্রদান করা হয়, অনেক চ্যারিটেবল ট্রাস্ট থেকেও তাদের সাপোর্ট করা হয়। সেটাকেও আমরা একটা স্টুডেন্ট ওয়েলফেয়ারের অঙ্গ হিসাবে তুলে ধরতে পারি। যেমন সবুজ সাথী প্রকল্প, পশ্চিমবঙ্গ সরকারের সাইকেল বিতরণ করা। কেন? স্কুল থেকে বাড়ির দূরত্ব অনেক দূর হওয়ার কারণে অনেক স্কুল আসতে পারে না, তখন তারা সাইকেলে করে আসবে, কারণ গাড়ি ভাড়া তো সবার পক্ষে দেওয়া সম্ভব না গরিব ছাত্রছাত্রীদের, তখন তারা সাইকেলে করে আসবে, এতে শরীরও ঠিক থাকবে এবং তারা যথাসময়ে বা সঠিক সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হতে পারবে। এছাড়া আছে কন্যাশ্রী আছে, রূপশ্রী আছে, আরও অনেক কিছু আছে যেগুলো শিক্ষার্থীদের সাহায্য করতে, পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করে।
অর্থনৈতিকভাবে সাহায্য করে। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গ সরকার আরেকটা নতুন জিনিস নিয়ে এসেছে, সেটা হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যেখানে শিক্ষার্থীরা সম্ভবত 2 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবে পড়াশোনার ক্ষেত্রে। সেটা একটা তার গ্যারান্টার কে থাকছে, রাজ্য সরকার নিজেই সেখানে গ্যারান্টার থাকছে, শিক্ষার্থীদের উপরে অতটা প্রেশার এসে পড়ছে না। এছাড়াও আরও যদি আমরা দেখতে পাই, যারা পিএইচডি করে তারাও একটা ফেলোশিপ পায়, তার এতটা অঙ্কের ফেলোশিপ পায়, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে সেখান থেকে সে তার অর্থের একটা মানে লভ্যাংশ ঠিক না, অর্থের একটা অংশ তারা বাড়িতেও সাপোর্ট হিসাবে পাঠায়। এখানে স্টুডেন্ট ওয়েলফেয়ারে খুব বড় ভূমিকা এখানে পালন করে, কারণ যারা পিএইচডি করে তাদের বয়স অবশ্যই মানে অনেক একটু সাধারণত একটু বেশি হয়, মিনিমাম 25 বছর বয়স হয়ে যায়। তো তখন তারা ফ্যামিলির কাছ থেকে অর্থের সাহায্য চাইতে একটু লজ্জাবোধ করে, তার জন্য ফেলোশিপটা পেয়ে তারাও বরঞ্চ বাড়িতে একটু সাহায্য করে। এইভাবে নানা রকম আছে, স্বামী বিবেকানন্দ আছে, কন্যাশ্রী বললাম, রূপশ্রী বললাম, এছাড়াও আছে হাজি মুহসিন ফান্ড আছে, মাইনরিটি আছে, তারপরে খ্রিশ্চান মিশনারিতে যারা পড়ে তাদের অনেকটাই সাহায্য পায় চ্যারিটেবল ট্রাস্ট থেকে, এমনকি তাদের অনেকটা প্লেসমেন্টের সুযোগ সুবিধা করে দেয় সেই খ্রিশ্চান মিশনারিগুলো। ঠিক আছে, তো আজকে স্টুডেন্ট ওয়েলফেয়ারে আপাতত এতটাই বললাম। আশা রাখবো তোমরাও অনেক স্টুডেন্ট ওয়েলফেয়ারে যেসব প্রকল্পের কথা বললাম বা যেসব সাপোর্টের কথা বললাম, শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে তোমরা সাপোর্ট পাবে, শিক্ষার্থীদের কাছে থেকেও তোমরা সাপোর্ট পাবে, এবং আরও অনেক সাহায্য পাবে অনেক, এবং নিজেরাও স্বাবলম্বী হয়ে উঠবে, যেন তোমরাও পরবর্তীকালে অন্য কাউকে সাহায্য করতে পারো, এবং এইভাবে তোমরা নিজের এবং দেশের সকলের মঙ্গল করবে, এই আশা রাখছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সম্মাননীয় কাউসার হোসেন মহাশয়কে। খুব মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে ছাত্রীদের যে বিভিন্ন কল্যাণমূলক যে প্রকল্প যেগুলো আছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে, সে সম্পর্কে তিনি আলোকপাত করলেন। আমি এবারে সেমিনার বিষয় সম্পর্কিত বিষয়ের উপরে আলোকপাত করার জন্য আমি অনুরোধ জানাব ইতিহাস বিভাগের অধ্যাপক সম্মাননীয় চিত্রভানু বিশ্বাস মহাশয়কে। প্রথমেই প্রিন্সিপাল স্যার, আইকিউএসসির কোঅর্ডিনেটর এবং উপস্থিত আমার সহকর্মী অধ্যাপকবৃন্দ এবং শিক্ষাকর্মীবৃন্দকে জানাই আমার শ্রদ্ধা এবং স্নেহের ছাত্রীদেরকে অসংখ্য ভালোবাসা। আজকে স্টুডেন্ট উইক সেলিব্রেশনের 6ষ্ঠ দিন। আজকে আমাকে যে বিষয়ের উপরে বলতে বলা হয়েছে সেটা হচ্ছে ছাত্রদের বা ছাত্রীদের জীবনে সেমিনার, ওয়ার্কশপ এগুলোর কি প্রয়োজনীয়তা বা গুরুত্ব রয়েছে। এই বিষয়ে বলতে গেলে প্রথমেই আমার মনে হয় তোমাদের জন্য বলার জন্য খুব সহজ করে বলতে গেলে যেটা বলতে হবে যে এই সেমিনার, ওয়ার্কশপ, সিম্পোজিয়াম এগুলো কি এবং এগুলো কত কত ধরনের কি কি আছে যদি সংক্ষেপে বলি, তাহলে দেখা যাচ্ছে সেমিনার মূলত হচ্ছে বাংলা করলে দাঁড়াচ্ছে আলোচনা চক্র। এবং এই আলোচনা চক্র আমরা সাধারণত ক্লাসরুমের যে পাঠ্যক্রম থাকে সেখানে শিক্ষক তোমাদেরকে পড়াচ্ছে কোনো একটা সিলেবাসের বিষয় এবং তোমরা সেটা শুনছো এবং তোমাদের মনে যদি কিছু জিজ্ঞাসা থাকে সেগুলো শুনছো। কিন্তু সেমিনারটা তার থেকে একটু অন্য রকমের, যেখানে গতানুগতিক যে সিলেবাসের সীমাবদ্ধতা রয়েছে, যে তার বাইরেও জ্ঞান চর্চার একটা বিশুদ্ধ একটা বিস্তৃত পরিসর রয়েছে, সেই জায়গার একটা সুযোগ করে দেয় সেমিনার বা আলোচনা চক্র। এবং সেখানে শুধু বক্তা বলছেন এমন নয়, পাশাপাশি যারা শ্রোতা তারাও তাদের সুচিন্তিত মতামত বা প্রশ্নাবলী তুলে ধরতে পারে। অর্থাৎ একটা পারস্পরিক জ্ঞান চর্চার মত বিনিময়ের একটা সুষ্ঠু মঞ্চ বলতে পারি আমরা সেমিনারকে সেই অর্থে, যেখানে আমরা একটা বিষয়ে বিস্তৃত যে কারণ সিলেবাসের এই পাঠ্যক্রমের মধ্যে আমরা একটা সময়সীমা বেঁধে দেওয়া থাকে, যার জন্য আমরা একটা নির্দিষ্ট বিষয়ের মধ্যে বেঁধে থাকতে হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হয়। কিন্তু সেমিনারে সেই সীমাবদ্ধতা থাকে না জ্ঞান চর্চার ক্ষেত্রে। এবং প্রাচীন জার্মানিতে আমরা দেখেছি যেখানে কিন্তু বিদ্যা চর্চার ক্ষেত্রে বা জ্ঞান চর্চার ক্ষেত্রে এই ধরনের একটা পরিমণ্ডল ছিল, সেখানে কিন্তু এরকম সময়ের পরিমণ্ডলে বাধা থাকতো না। যাই হোক, এই সেমিনারে মূলত একজন গবেষক
বা একজন প্রেজেন্টার সে কিন্তু তার একটা বিষয়ের উপরে যে জ্ঞান অর্জন বা চর্চার মাধ্যমে যে অনুসন্ধানের মধ্যে যে বিষয়গুলো সে পাচ্ছে সেগুলো এই মঞ্চে সে দর্শকদের মধ্যে বা শ্রোতাদের মধ্যে শেয়ার করছে এবং শ্রোতারা তাদের যা জানার বিষয় সেগুলোকে এখানে এসে জানছে এবং প্রশ্নাবলী চর্চার মধ্যে দিয়ে সেটাকে আরও বিস্তৃতভাবে জ্ঞানের সমৃদ্ধি ঘটছে। যাই হোক, এটা মোটামুটি সেমিনারের একটা সংক্ষিপ্ত যদি আমরা সংজ্ঞা বলি বা চরিত্র বলি তাহলে বলতে পারি এই হচ্ছে সেমিনার। এবার এই সেমিনার কত ধরনের হয় যদি বলা যায়, সাধারণত আমরা দেখি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সেমিনার আয়োজন করে, বিভিন্ন বিভাগ আয়োজন করে শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে এবং অনেক সময় যৌথভাবে বিভিন্ন বিভাগ মিলিতভাবে আয়োজন করে এবং তার বিভিন্ন স্ট্যাটাস রয়েছে। দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলের সেমিনার, অর্থাৎ সেখানে শুধু জাতীয় বেড়াজালের মধ্যে নয়, আমাদের দেশের গণ্ডি ছাড়িয়ে বাইরের থেকেও মানুষ এসে এখানে মিলিত হয়ে একটা বিষয়ের উপরে চর্চা করতে পারে। এবং যখন তারপরে আসছে ন্যাশনাল স্তরের সেমিনার বা জাতীয় স্তরের সেমিনার, সেখানে বিভিন্ন রাজ্যের এই একটা বিষয়ের উপরে জ্ঞান চর্চার মানুষ মিলিত হচ্ছেন। এবং তারপরে আসে স্টেট লেভেল সেমিনার বা রাজ্য স্তরের সেমিনার, যেখানে একটা রাজ্যের বিভিন্ন জেলা থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা আগ্রহী যারা শ্রোতা বা গবেষক তারা এসে মিলিতভাবে একটা বিষয়ের উপরে চর্চা করতে পারে। এবং পাশাপাশি এছাড়াও বিভিন্ন ধরনের স্টুডেন্ট সেমিনার হতে পারে, অর্থাৎ শুধু গবেষক বা স্নাতকোত্তর স্তরের, অর্থাৎ আমাদের কলেজে শুধু গ্রাজুয়েশন পর্যন্ত রয়েছে কিন্তু তার বাইরেও যে মাস্টার ডিগ্রি লেভেলের যারা, তাদের একটা স্পেশাল পেপার থাকে, অনেক সময় সেখানে পেপার প্রেজেন্ট করতে হয়, এই ধরনের বিভিন্ন বিষয় রয়েছে। এই ধরনের স্টুডেন্ট সেমিনার আমাদের কলেজের তরফ থেকেও কিন্তু স্টুডেন্ট সেমিনারের আয়োজন করা হয়, তোমরা ইতিপূর্বে হয়তো অভিজ্ঞতায় দেখে থাকবে। এছাড়াও আমরা দেখছি এই ধরনের সেমিনারের মধ্যে স্টুডেন্টরা কিন্তু একটা পরবর্তী বড় ধরনের সেমিনারে কিভাবে অংশগ্রহণ করতে সেই বিষয়ে শিক্ষা লাভ করতে পারে, এটা একটা বিষয়। এবার সেমিনারের আয়োজন করার পদ্ধতি বিষয়ে বলবো। সেমিনার মূলত আমরা আগে দেখেছি, করোনা পূর্ববর্তী সময় দেখেছি মূলত অফলাইনে একটা শিক্ষা প্রতিষ্ঠানে বা কোনো একটা মঞ্চে এটা আয়োজন করা হতো, কিন্তু করোনা পরবর্তী সময় আমরা দেখছি যে এই সেমিনার আর শুধুমাত্র অফলাইনে বা সশরীরে সকলে মিলিত হয়ে আয়োজিত হচ্ছে এমন নয়, অনেক ক্ষেত্রে এটার একটা সবাই মিলে দেখা হচ্ছে, একটা ভালো বিষয় যেমন আছে, পাশাপাশি অনেক সীমাবদ্ধতাও রয়েছে। কিন্তু এখন দেখছি যে এটা অনলাইন মোডেও কিন্তু বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে আলোচনা করা যাচ্ছে, ফলে আমরা চাইলে আমেরিকার একটা ইন্টারন্যাশনাল সেমিনারে ডোমকলে বসেও কিন্তু অংশগ্রহণ করতে পারি, পেপার প্রেজেন্ট করতে পারি। এটা একটা সুবিধা, ভিন্ন রূপ, অর্থাৎ ব্লেন্ডেড মোড ব্যবহার করার কথা বলা হচ্ছে বা ব্যবহার করার সুবিধা পাওয়া যাচ্ছে। এরপরে আসছে যে এই যে সেমিনার, এছাড়াও আরেকটা বিষয়ের কথা আমি বললাম, ওয়ার্কশপ বা কর্মশালা। কর্মশালা আর সেমিনারের মধ্যে পার্থক্য যদি বলা হয়, কর্মশালায় মূলত কোনো একটা বিষয়ের ওপরে বিভিন্ন পণ্ডিতেরা বা শিক্ষকেরা বা গবেষকেরা এসে বা যারা বিস্তৃত এ বিষয়ে জানেন, তারা এই বিষয়ে যারা জানতে চায় বা শিখতে চায় সেই শিক্ষার্থীদের সামনে সেই বিষয়ের উপরে কিন্তু থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি কিছুদিন, 3 দিন, 7 দিন, 10 দিন এই রকমের একটা আলোচনা শিবির চলে। ফলে তার মধ্যে দিয়ে যারা এই বিষয়টা জানতে চাইছে সেই কর্মশালায় সুগভীরভাবে তারা জানতে পারে। শুধু শিক্ষা সংক্রান্ত বিষয় নয়, আমরা দেখি সিনেমা, অভিনয়, শিল্পচর্চা, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের কর্মশালা আয়োজন করা হয়ে থাকে। এই হচ্ছে বিষয়। এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে সেমিনার যেমন একটা শিক্ষা প্রতিষ্ঠান আয়োজন করতে পারে, ঠিক সেই রকমভাবে আমরা দেখেছি যে এই সেমিনারগুলো কিন্তু কনফারেন্সের মতো হয়। আবার অর্থাৎ ধরো আমি একজন ইতিহাসের শিক্ষক, আমাদের ইতিহাসের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন অনুসন্ধিৎসু মানুষ তারা একটা মঞ্চ তৈরি করে, যেমন পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ অ্যাজ এক্সাম্পল, ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেস, এরা কিন্তু বছরে একটা নির্দিষ্ট দিনে বা 2-3 দিন মিলে একটা জায়গায় সমস্ত লোক মিলে একটা বিষয়ের উপরে বা বিভিন্ন বিষয়ের উপরে মিলে আলোচনা করে এবং এর পাবলিকেশন বের হয় বা তাদের পাঠিত প্রবন্ধ সেখান থেকে কিন্তু প্রকাশিত হয়। এই হচ্ছে জ্ঞান চর্চার মোটামুটি একটা বিষয়। এবার আলোচ্য মূল যে বিষয় সেটা হচ্ছে যে এর থেকে আমাদের স্টুডেন্টদের কি উপকার হতে পারে। মূলত যদি খুব সহজ করে বলি, আমাদের এই সেমিস্টার সিস্টেমের যে শিক্ষা পদ্ধতি
সেখানে যেটা দেখা যাচ্ছে যে অসুবিধা, যে এত পরীক্ষা বা বিভিন্ন কিছু কারণে সিলেবাস সবসময় কিন্তু আলোচনা করার সুযোগ পাওয়া যায় না, অনেক কিছু বাকি থেকে যায়, বা সবসময় যে সিলেবাসের ওই বাধা ধরা গণ্ডির মধ্যে থাকলেই যে জ্ঞানের মুক্ত চর্চা করা সম্ভব এমন নয়। কিন্তু সেই সুযোগটা কিন্তু স্টুডেন্টদেরকে এই সেমিনার বা কর্মশালা করে দেয়, ফলে তারা একটা বিষয়ের উপরে কিন্তু অন্যভাবে ভাবতে পারে এবং তাদের কিন্তু প্রশ্ন করার সুযোগ হয় এবং তারা সেই বিষয়টাকে গভীরভাবে জানতে পারে এবং চর্চা করবার প্রতি তাদের আগ্রহ জন্মায় এবং তারা এই বিষয়টা কিন্তু শিখতে পারছে এই বিষয়টার মধ্যে দিয়ে। আজকে এইটুকু বলেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং শ্রদ্ধা। নমস্কার। অসংখ্য ধন্যবাদ সম্মাননীয় চিত্রভানু বিশ্বাস মহাশয়কে। সেমিনার বিষয় সম্পর্কে তিনি খুব সুন্দরভাবে ঋদ্ধ আলোচনার মধ্য দিয়ে তিনি আমাদের ছাত্রীদের যে সেমিনার বিষয়ক যে বিভিন্ন সুযোগ সুবিধা বা তারা সেমিনার বিষয়কে কেন্দ্র করে কিভাবে আগামী পথকে আরও সুন্দর করে মজবুত করবে সেই বিষয়ে তিনি আলোকপাত করলেন। আমি আজকের এই অনুষ্ঠানের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানটিকে আমি সমাপ্ত ঘোষণা করব। আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি ডোমকল গার্লস কলেজের সম্মাননীয় অধ্যক্ষ মহাশয় ডক্টর অলোক কুমার দাস মহাশয়কে, যিনার নিরলস প্রচেষ্টা এবং এই এক সপ্তাহব্যাপী ছাত্রী সপ্তাহ উদযাপনের যে পরিকল্পনা তিনি নিয়েছিলেন তা সর্বাংশে সুন্দর এবং সার্থক হয়ে উঠেছে। সর্বোপরি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ডোমকল গার্লস কলেজের সকল সম্মানীয় অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মী সকলকে, এবং তার পাশাপাশি আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এক সপ্তাহব্যাপী এই ছাত্রী সপ্তাহ উদযাপনে যারা অংশগ্রহণ করেছেন, আমাদের আলোচনাকে সুন্দরভাবে তারা শুনেছেন এবং তাদের প্রশ্নের মাধ্যমে বিভিন্ন অজানা তথ্যকে তারা জানার চেষ্টা করেছেন। সেই সমস্ত ছাত্রীদেরকে আমার অসংখ্য ভালোবাসা, স্নেহ রইল। সর্বোপরি আমাদের আজকের এই অনুষ্ঠানের যিনি আন্তর্জালিক বিষয়টি যিনি সুষ্ঠুভাবে দক্ষতার সঙ্গে পরিচালনা করলেন, সম্মাননীয় রাজীব শাহ মহাশয়কে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। তার পাশাপাশি আজকের এই অনুষ্ঠানের যারা বক্তা হিসাবে ছিলেন, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মাননীয় কাউসার হোসেন মহাশয়কে, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মাননীয় চিত্রভানু বিশ্বাস মহাশয়কে। সর্বোপরি আজকের আইসিটি এবং সেমিনার সাব কমিটির যিনারা দায়িত্বে আছেন, আহ্বায়ক হিসাবে আছেন সম্মানীয় রাজীব শাহ মহাশয়, তাকে আমি আর কৃতজ্ঞতা ধন্যবাদ এবং তার সাথে চিত্রভানু বিশ্বাসকে আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যারা আইসিটির সেলে যারা আছেন দায়িত্বপ্রাপ্ত দুজন শিক্ষক, সম্মানীয় সোহেল রানা মহাশয় এবং সম্মানীয় তৈমুদ্দিন শেখ মহাশয়কে আমার ধন্যবাদ জ্ঞাপন করছি। নমস্কার।